আচ্ছা, আমরা নিউক্লিক অ্যাসিডের এই জায়গাটা শেষ করেছিলাম। এটা ওল্ড এনসিইআরটি ডায়াগ্রাম, একটু দেখা লক্ষ্য রেখো। বলা যায় না, হয়তো এই ডায়াগ্রাম দিয়ে প্রশ্ন করতে পারে কোনটা কোন প্রাইম, কোনটা সুগার নাকি বিভিন্ন শিখিয়ে দিয়েছি। যেমন থায়ামিনের সঙ্গে অ্যাডিনিনে দেখো দুটো হাইড্রোজেন বন্ড। তাহলে এখানে আমরা একদম বাইরে বেরিয়ে আসলাম, নাইট্রোজেনাস বেস প্লাস রাইবোজ কিসের মাধ্যমে যুক্ত হয়? এন গ্লাইকোসাইডের লিঙ্কেজ বলেছিলাম। এন গ্লাইকোসাইড, এই লিঙ্কেজটা হচ্ছে এন গ্লাইকোসাইড লিঙ্কেজ, কিন্তু কার্বোহাইড্রেটের ক্ষেত্রে হচ্ছে গ্লাইকোসাইড লিঙ্কেজ। দুটো মিলে হলো নিউক্লিওসাইড, ফসফেট যুক্ত হলো। তাহলে কি বন্ড দিয়ে যুক্ত হলো? প্রথমে ফসফেস্টার বন্ড, এই হচ্ছে নিউক্লিওটাইডটা হলো 5 নম্বর প্রাইমে তো যুক্ত হয়ে গেল, তাই তো? ঠিক আছে। তার পরবর্তীতে ফসফোডাইস্টার এবার 3 প্রাইমের সঙ্গে 5 প্রাইম যুক্ত হলো, হয়ে গেল নিউক্লিক অ্যাসিড। তাহলে মিনিমাম দুটো নিউক্লিওটাইড, তার মানে নিউক্লিক অ্যাসিড কিন্তু বলা যাচ্ছে না সেই হিসাবে, তো তাতেও হয় না। এখানে যে আমি ডায়াগ্রামটা দিয়েছিলাম আগে, 1 2 3 4 এইভাবে বোঝাতাম, ঠিক আছে? গ্লাইকোসাইডিক লিঙ্কেজ প্রিমিডিয়ামের 1 নম্বর নাইট্রোজেন মনে থাকে যেন, 1 নম্বর নাইট্রোজেনের সঙ্গে, আর পিউরিন হচ্ছে 9 নম্বর নাইট্রোজেনের সঙ্গে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। এই জন্য 1 নম্বর নাইট্রোজেনের সঙ্গে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু এটা ক্লকওয়াইজ। আর এগুলো পিউরিন প্রিমিডিয়ামের বিভিন্ন অংশগুলোর নাম। কীভাবে যুক্ত হয় সেটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে নাইট্রোজেনাস বেস, পেন্টোজ সুগার, ফসফরিক অ্যাসিড। এই জায়গাটা তুমি যদি লক্ষ্য করো, এইখানে অক্সিজেন কীভাবে বেরিয়েছে ভালো করে, আমি এখানে দাগ দিলে পরে বুঝতেই পারবে না, সেই জন্য দেখো এই যে এন গ্লাইকোসাইড লিঙ্কেজটা কী হয়েছে, এখান থেকে হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন ছিল আর OH এর সঙ্গে যুক্ত, এখনও জল বেরিয়ে গেছে। তাহলে NC, তাই তো? এখানে সরি NOC তৈরি হয়ে গেছে। এইখানে কী হয়েছে যে এখানে হচ্ছে CH2, এই যে OH ছিল, এই OH এর থেকে ওটা রয়েছে, Hটা বেরিয়ে গেছে, না ফসফেটের থেকে Hটা বেরিয়ে গেছে, আর এখান থেকে OHটাই বেরিয়ে গেছে, জল বেরিয়ে গেছে। তাহলে COP স্টার বন্ড, এটাও তোমাদের নোটেই দেওয়া আছে। এইটা একটু ভালো করে দেখবে, তার কারণ হচ্ছে এখানে মাপগুলো খুব ভালোভাবে দেওয়া আছে। এটা বিডিএনএর এটা কিন্তু যে 1.1 ন্যানোমিটার, আসলে এটা হচ্ছে 2 ন্যানোমিটার হবে টোটালটা। কোনটা বাদ দিয়ে করা হয়েছে না, এই সাইডের তোমার যে রিংটা, মানে পেন্টোজ ফসফেট সুগার যে দুটো স্ট্যান্ড, এই দুটোকে বাদ দিয়ে হিসাব করলে এটা হয়। তো আমার দরকার নেই 2 ন্যানোমিটার বা 20 অ্যাংস্ট্রম হচ্ছে চওড়া, এবং হাইড্রোজেন মলগুলো 3 অ্যাংস্ট্রম হয়। আর বাকিগুলো বলে দিই, যেটা বলিনি সেটা হচ্ছে মাইনর গ্রুপ হয় আর হচ্ছে মেজর গ্রুপ হয়। মেজর গ্রুপ 11.7 অ্যাংস্ট্রম আর মাইনর গ্রুপ 4.8 অ্যাংস্ট্রম। আর নতুনত্ব বলে এর মধ্যে কিচ্ছু নেই। বিডিএনএ ডাবল হেলিক্স, এবার কোশ্চেন, if in a double stranded DNA adenine is 17%, then what will be the percentage amount of cytosine? তাহলে কী বলেছে কথাটা, আমি 2-1টা দেখিয়ে দিই, এখানে করে দেওয়াই আছে। এ যদি 17% হয়, আমরা জানি কি এর সঙ্গে কে যুক্ত হয়, থায়ামিনের 17%, তাহলে কত হয় 34%, 1734 মাইনাস 100টা আগে লিখলে ভালো, তাহলে কত থাকে 66। তাহলে সি এর কত হবে, এর অর্ধেক হবে 33%। ক্লিয়ার? হ্যাঁ, এইরকম অঙ্কগুলো এইরকম মোস্ট ইজি, মানে একটু খাটিয়ে চিন্তা করতে পারলেই হবে।
কি বলেছে, এ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ হ্যাজ 40 নিউক্লিওটাইড। কটা নিউক্লিওটাইড আছে বলেছে? 40 নিউক্লিওটাইড বলেছি, কিন্তু বেস পেয়ার বলেনি, কিন্তু ভালো করে বুঝতে হবে। নিউক্লিও এ টি জি সি আর 10, তাই হবে 4 10 40 নাম্বার। হোয়াট ইজ দ্য লেন্থ, দূরত্ব কত হবে? একদম ইজি, আমি বলেছি এটা হবে 34 না 68 অ্যাংস্ট্রম হবে। কেন হবে তাই বলছি, দেখো কত সোজা। আমি হ্যাঁ, তাহলে এখানে বলেছি কি যে 40টা থাকা উচিত, কটা? 20টা। এক চান্সে অঙ্ক না করেই কিন্তু বলে দিতে পারবো এটা 34-এর ডবল হবে। এবার অঙ্ক করলে কি, যদি এটা অনেক বড় দেয়, অনেক বড় করে দেয়, তখন আমাকে তো অঙ্ক তো করতে হবে। তখন কি করব? তখন বলতে হবে যে ATGC 40 নিউক্লিওটাইডস, সো A is equal to T is equal to G is equal to, each has 10 nucleotides, total 40 nucleotides, that is total 20 base pair. We know AT is equal to 10 base pair, GC তিনটে এ দিয়ে তৈরি হয়, তাহলে এটা হচ্ছে 10 বেস পেয়ার, টোটাল 20 বেস পেয়ার। তা বলছে 10 বেস পেয়ার ইজ ইকুয়াল টু কত হয়? 34 অ্যাংস্ট্রম। 20 বেস পেয়ার কত হয়? অত ঘোরার আমার দরকার নেই, মানে এটা যারা একদম বুঝতে পারবে তাদের জন্য এই অঙ্কগুলো। তারপরটা কি বলেছে? ইফ ইন এ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ টোটাল 100 বেস পেয়ার আর প্রেজেন্ট, তাহলে 200টা বেস থাকি না। আউট অফ দিস 40 নিউক্লিওটাইড গিভিং জি, তাহলে 200টা কিন্তু আমি বলে দিচ্ছি, আমি এখন দেখিনি, তলায় আমি যাইনি, আমার মতন করে করছি। তাহলে 40টা হয়ে গেল কি জি, তাহলে ইয়ে কত হবে? জি এর সঙ্গে কে থাকে? সিও 40টা হবে। হ্যাঁ, আমি পরে কি বলেছি আমি দেখতে যাচ্ছি না, পরেরটা পরে দেখতে পারবো কি। আমি আগে বুঝে নিই, মানে বোঝার জন্য করছি। তাহলে বাকি রইল 120, সি হচ্ছে 60, সি বলছি কেন, এ হচ্ছে 60 আর টি হচ্ছে 60, এই তো হওয়া উচিত। এবার কি বলছে? ফাইন্ড আউট হাউ মেনি নিউক্লিওটাইড আর হ্যাভিং এ অ্যান্ড সি। এ তো বেরিয়ে গেছে, এ 60 আর সি হচ্ছে 40। হুইচ বেস পেয়ার ইজ ম্যাক্সিমাম ইন দিস? কোনটা বেশি? এটি বেস পেয়ার। সেখানে বলছে ইন কেস অফ ডাবল 100টা যদি হয় প্রেজেন্ট বেস পেয়ার 200 নিউক্লিওটাইড, 40 হচ্ছে নিউক্লিওটাইড জি, 40 তাহলে সি, 80 হচ্ছে নিউক্লিওটাইড জি প্লাস সি, এখানে ভাগ করে 40টা নিউক্লিওটাইড, 200টা যদি টোটাল হয় -80 করে, তাহলে এটা কি টাইপের? এটা হচ্ছে ইউক্যারিওটিক ডিএনএ, কারণ এটিতে বেশি। ধরতে পারছিস তো? এইগুলোই কিন্তু 12-এর পরীক্ষার সময় এই টাইপের কোশ্চেন বাংলা করে দিয়ে দেবে। এবার তো এমসিকিউ সব ফার্স্ট সেমিস্টারে, আজকে দিয়ে দিয়েছি। কবে পরীক্ষা? তোদের মনে হয় 13 সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু সম্ভবত, মনে হয়। ইফ ইন এ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ সাইটোসিন 10%, দেন হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ অ্যামাউন্ট অফ অ্যাডিনিন? সাইটোসিন 10% যদি হয়, গুয়ানিন 10%, তাহলে বাকি থাকলে হচ্ছে 20, তাহলে এ হচ্ছে 40%। তারপরে দেখি কি কোশ্চেন দিয়েছে।
এখানে বলছি ইফ ইন এ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ টোটাল 200 নিউক্লিওটাইডস প্রেজেন্ট, 200টা হচ্ছে আছে, আউট অফ দিস 60 আর হ্যাভিং সাইটোসিন, ঠিক আছে, সে একই টাইপের কোশ্চেন। হাউ মেনি অফ দিস নিউক্লিওটাইডস হ্যাভ অ্যাডেনিন, 200টা নিউক্লিওটাইড, হ্যাঁ এরকম আগে এসছে তো। তাহলে আমার 200টার মধ্যে 200টা নিউক্লিওটাইড, সি কত বলে দিয়েছে 60, তাহলে জিও হচ্ছে 60, 60 দুগুণে 120 চলে গেল, বাকি হলো 80, এটি যেগুলো হচ্ছে 40, তাহলে 40 ইজ দ্য অ্যান্সার। হ্যাঁ এইবার মুখে মুখে বলাটা একটু কঠিনের ব্যাপার আছে। এখানে বলছি হাউ মেনি বেস পেয়ার, কতগুলো বেস পেয়ার আর প্রেজেন্ট 1 মিলিমিটার লং ডিএনএতে। এইটা জানতে গেলে এই সূত্রটা তোমার জানতে হবে। অনেকবার বলেছি 1 মিউ ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -6, মনে আছে পড়ানোর সময়, সেল পড়ানোর সময়? এইটা না জানলে হবে না, তোর ক্ষেত্রে একটু অসুবিধা হবে। 1 মিলি মাইক্রন ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -6, তাহলে কী বলেছে 1 লং মিলিমিটার, আমাকে একদম মিলিমিটার আনতে হবে। তাহলে এইটা ইজ ইকুয়াল টু কত হবে -6, তাহলে যদি আমি এর সঙ্গে গুণ করি -10 তাহলে সেম থাকে তো। আমি সংখ্যা বাড়ালাম কত, 1 2 3 4, তাহলে সেইখানে এইখানে 10, 6 থেকে এটা বাড়িয়ে দিলাম আবার 10, ঠিক আছে। 1 আংস্ট্রম ইজ ইকুয়াল টু কত, 10 টু দি পাওয়ার -10 মিটার, এটা 1 মাইক্রোমিটার ইজ ইকুয়াল টু 10,000 আংস্ট্রম। 34 আংস্ট্রম হচ্ছে কত, কত বেস পেয়ার থাকে, 34 আংস্ট্রমে থাকে হচ্ছে 10 বেস পেয়ার, 1 আংস্ট্রমে থাকে কত, এত, তাহলে 1 মিউ ইজ ইকুয়াল টু 10,000, 10,000 আংস্ট্রমে থাকবে হচ্ছে, এটা ভাগ করে দিয়ে বের করলে 3,000 বেস পেয়ার। হ্যাঁ হ্যাঁ তো 1 মাইক্রোমিটার ইজ ইকুয়াল টু কত, 10 টু দি পাওয়ার -6 মিটার না? হ্যাঁ, তারপরে আমি এখানে যে 10 দিয়ে করলাম তখন মিলিমিটার চলে আসবে না? এইটা মিলিমিটার, এটা মিটার আসলো, এই মাইক্রোমিটার ইজ ইকুয়াল টু এত আংস্ট্রম, আংস্ট্রমে টেনে আনতে হবে। হুম তাহলে মাইক্রোমিটারই হবে, হ্যাঁ কোশ্চেনটা মাইক্রোমিটার হবে, ঠিক আছে, এটা আমি আরেকবার দেখে নেবো, মাইক্রোমিটার করতে হবে, হ্যাঁ ঠিক। এটা 12-এ গিয়ে পড়তে হবে, এখানে আমরা পড়ে কাজটা এগিয়ে রাখা, আর কিচ্ছু না। রিমুভিং ইন্ট্রন ফ্রম এমআরএনএ ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে, এটাকে বলে কি স্প্লাইসিং, বলেছিলাম না, ইন্ট্রন এক্সন দিয়ে থাকে, কারণ ইউক্যারিওটিক ডিএনএ হচ্ছে পলিসিস্টনিক, পলিসিস্ট্রনিক, এটা হচ্ছে ইউক্যারিওটিক, মানে কি অনেকগুলো জিন থাকে, অনেক জিন থাকে, হ্যাঁ। আর মনোসিস্টনিক হচ্ছে প্রোক্যারিওটিক। তো পলিসিস্টনিক এক্সন মানে এক্সপ্রেস করতে পারে, ইন্ট্রন মানে ইন্ট্রোভার্ট, ভেতরে থাকে, তাহলে এটাকে বাদ দিলাম। প্রথমে তো ট্রান্সক্রিপশন করলো, করে যে হলো এটা তৈরি হলো এমআরএনএ, প্রি এমআরএনএ। যখন এমআরএনএ হবে তখন তো এগুলো ডাকলে হবে না, তার আগে স্প্লাইসিং হবে তো একদম 100%, তারপর এমআরএনএ আসবে। এমআরএনএ ইন্ট্রন এক্সন দুটোকে নিয়ে আসলে পরে প্রোটিন সিনথেসিস হবে না, হবে সেটা কার্যকরী হবে না, সেই জন্য আগে স্প্লাইসিং করতে হবে। স্প্লাইসিং করে আমরা এমআরএনএকে নিয়ে আসলাম।
এর মধ্যে রাইবোজোম লাগালাম, রাইবোজোম না থাকলে হবে না। তারপরে তৈরি হলো কি এমআরএনএ। এমআরএনএ হওয়ার আগে এখানে ক্যাপিং, 5 প্রাইমে ক্যাপিং করতে হবে জিটিপি ক্যাপ মিথাইলেশন করতে হবে। এটা করলে কি হয় যে অন্য কোনো এমআরএনএ বা অন্য কিছু আর যুক্ত হতে পারে না। আর পলি এ টেল এটা যুক্ত করলে পরে তার পরবর্তীতে কিছু আর যুক্ত হতে হয় না। এটা তো 12-এ বুঝতে পারবি, এখন বোঝার দরকার নেই। তাহলে কোডিং সিকোয়েন্স থাকে, নন কোডিং কিছু হয় না, কোডিং সিকোয়েন্স থেকে কোডিং সিকোয়েন্স হয়। খুব ইজি জিনিস না, মানে যখন ওইটা পড়াবো, পুরো থিওরিটা পড়াবো, তখন তুই বুঝতে পারবি। হুম। তাহলে ক্যাপিং হলো, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ। দেখো পলিসিস্টনিক না, মোনোসিস্টনিক একটাই, এর কোনো প্লাসিং টাসিং কিচ্ছু হয়নি। এখানে যেটা মনে করতে হয়, একটা হচ্ছে স্টার্ট কোডন, AUG অলওয়েজ স্টার্ট কোডন, ঠিক আছে। তার আগে তো যেটা হচ্ছে আনস্ট্যান্ডার্ড হয় না বা সিকোয়েন্স থাকে না, কোডিং নন কোডিং স্ট্যান্ড। তো তারপরে কি হয় না, স্টপ কোডন। স্টপ কোডন 3টে হয়, UAA মনে রাখতে হবে, UAA, তারপরে UAG, তারপরে UGA। ওখের, অ্যাম্বার, ওপেল। ওখের, অ্যাম্বার, ওপেল, এই 3টে মুখস্থ রাখো পরপর মনে রাখবে। ওখের, অ্যাম্বার, ওপেল, তাহলে তুমি বসাতে হবে চোখ বুঝে। ওখের, অ্যাম্বার, ওপেল, ওখের, অ্যাম্বার, ওপেল। ওখের মানে হচ্ছে UAA, অ্যাম্বার মানে UAG, আর ওপাল মানে UGA। এই 3টে স্টপ কোডন থাকে। এবার ইউক্যারিওটের ক্ষেত্রে কী হচ্ছে না, এখানে জিটিপি ক্যাপ, এই জিটিপি ট্যাগ 3 মিথাইলেশন কী বলছে এটা পড়ো। মিথাইলেটেড গুয়ানিন বা জি ক্যাপ, মিথাইলেটেড 7G ক্যাপ, it joins with mRNA after transcription, and at the transcription it helps mRNA to join the small subunit of ribosomes. তাহলে এটা যুক্ত হতে সাহায্য করবে। যুক্ত হবে হচ্ছে UAG-তে, এখানে এসে কিন্তু যুক্ত হতে সাহায্য করবে। তাহলে এটা নন কোডিং, এটাও নন কোডিং, এটা পলিএটেল, আর এটা হচ্ছে কোডিং স্ট্যান্ড। তাহলে আমরা আরএনএ পড়লাম। এবার বাকি রইল কি, আরএনএ ক প্রকার? রাইবোজোমাল আরএনএ, এমআরএনএ, আর টিআরএনএ, ট্রান্সফার আরএনএ। দিস ইজ ট্রান্সফার আরএনএ। এইটা যদি ভালো করে মনে রাখতে পারো, এটা আমি একটা ডায়াগ্রামকে বেস করে সব কিছু লিখেছি, যত কালার দেখছো বা কালি সব হচ্ছে নিজের তৈরি করা। এই জিনিস তুমি গুগল খুঁজেও পাবে না, কারণ এটা আমার তৈরি করা, কোথাও পাবে না খুঁজে। কীভাবে মনে রাখতে হয়, এই যে এইটা হচ্ছে এই এনটা আর এই এনটা, এটা হচ্ছে 5 প্রাইম এন্ড, 5 প্রাইম এন্ড, এটা তাহলে 3 প্রাইম এন্ড, কারণ এই থেকে শুরু হয়েছে, এই শুরু হয়ে এই গিয়ে ঘুরে এসে 3 প্রাইম। এইটা হচ্ছে 3 প্রাইম অলওয়েজ অ্যামাইনো অ্যাসিড বাইন্ডিং সাইট। কেন 5 প্রাইম হলো না? বলো শিগগিরি বলো। অ্যামাইনো অ্যাসিড কেন 3 প্রাইমে যুক্ত হয়? 5 প্রাইমে কেন যুক্ত হলো না, 3 প্রাইমে কেন যুক্ত হলো? আরে 3 প্রাইমে তো ওএস গ্রুপ বসে আছে যুক্ত করার জন্য। 5 প্রাইমে কি কোনো ওএস গ্রুপ বসে আছে আর তার যুক্ত হবে কী করে? অ্যাক্টিভ গ্রুপ শুধু একদম রিঅ্যাক্টিভ ওইটাই। তাহলে এখানে যুক্ত হবে ACC, মনে রাখতে পারলে ভালো, নাহলে ছেড়ে দাও। যদি আমার তো মনে থাকে, আমার পড়াতে মনে থাকবে, তোমাদের মনে থাকবে হয়তো ACC। এখানে যুক্ত হবে ওএইচ গ্রুপ থাকবে লাস্টে। এটা প্রোটিন সংশ্লেষের সময় বলে দেবে এই ওএইচ গ্রুপটা কী কাজ। COOH, ওই ওএইচের সঙ্গে ওই যে এখন জল বের করে দিয়ে আটকে যাবে। এটা হচ্ছে অ্যাকসেপ্টর স্টেম, এটা ভেরিয়েবল স্টেম, এটা হচ্ছে অ্যান্টিকোডন স্টেম, আর এইটা হচ্ছে
DHU ডাইহাইড্রো ইউরিডিন এস্টেট। এখানে কিছু নাইট্রোজেনাস বেস আছে, পিকুলিয়ার নাম TSI এরকম আছে। তাহলে কটা স্টেম? 5টা স্টেম, একটা ভেরিয়েবল ধরে। একমাত্র এটাতেই আছে হচ্ছে 7 বেস পেয়ার, বাদ বাকি সব হচ্ছে 5 বেস পেয়ার ভেরিয়েবল ছাড়া। মিটল? লুপ আছে কটা? একটা, এটাকে ভেরিয়েবল লুপ 2, 3, 4টে, তার মধ্যে 3টে হচ্ছে কনফার্ম আর একটা হচ্ছে ভেরিয়েবল। এর ক্ষেত্রে 7 বেস পেয়ার, বাকিগুলো হচ্ছে 5 বেস, এই দুটোই হচ্ছে 7 বেস পেয়ার, সরি 3টে হচ্ছে 7 বেস পেয়ার। ভুল বলছি, 7 বেস, নট পেয়ার, বেস। এগুলো পেয়ার হয়নি কোনোটা, এগুলো হচ্ছে বেস পেয়ার। 5 বেস পেয়ার, 5 বেস পেয়ার, 5 বেস পেয়ার, 7 বেস পেয়ার, ঠিক আছে। এই DHU লিড এইটাই কিন্তু mRNA রাইবোজোমের যে বাইন্ডিং সাইটে গিয়ে এইটা লাগবে। এই জন্য এখানে বলা হচ্ছে অ্যামাইলো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ বাইন্ডিং সাইট, একটা এনজাইম। অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ, এই বাইন্ডিং সাইটে এইটা গিয়ে ওই তোমার পেপটাইডাল যে সাইটটা, সেখানে গিয়ে এটা এন্টি সাইটটা, এটা গিয়ে ওখানে যুক্ত হয়ে যাবে। বুঝতে পারছি তো? সঙ্গে অ্যামাইনো অ্যাসিডটাকে নিয়ে যাবে। তাহলে কি হয় ঘটনাটা, যে এই যদি তোমার মনে করো AUG হয়, তাহলে অ্যান্টিকোডন কি আসবে বলো? UAC হবে, হ্যাঁ কি না? এইটা হচ্ছে নাইট্রোজেনাস তোমার টিআরএনএ। তাহলে টিআরএনএ এই বেস গিয়ে এই সংক্ষেপে আঁকছি, ঠিক আছে। এবার এইখানে অ্যামাইনো অ্যাসিডটা থাকবে, অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিড মিথিওনাইন মেট, এটা যুক্ত হবে। তোর এখন অসুবিধা হবে, চিন্তার কোনো কারণ নেই, ওই যখন পড়াবো তখন বুঝতে পারবি। তো এই হচ্ছে ঘটনাটা, কীভাবে OH গ্রুপ দিয়ে, মনে করো একটা অ্যামাইনো অ্যাসিড, এই দেখো COOH, এখানে OH গ্রুপ ছিল, OH গ্রুপ তো ছিল এখানে একটা, আর এইটার থেকে যুক্ত হয়ে এই অ্যামাইনো গ্রুপটা বাইরে। সেই জন্য যে কোনো প্রোটিনের শুরুটায় N টার্মিনাল হয়। প্রমাণ হচ্ছে এখানে, এই যে এইটা তো মুক্ত, N টার্মিনাল মুক্ত, এই যে N টার্মিনাল এটা মুক্ত। তাহলে এখান থেকে যখন বেরিয়ে আসবে N টার্মিনাল, C টার্মিনালে কি COOH, আবার একটা এই OH এর সঙ্গে এখানে যুক্ত হবে, অন্য একটা অ্যামাইনো অ্যাসিড আসবে, আবার একটা যুক্ত হবে, আবার একটা OH যুক্ত হবে। তাহলে অলওয়েজ N টার্মিনাল হচ্ছে প্রথমে তৈরি। এটা প্রমাণিত হয়ে গেল, অনেকটা পড়িয়ে দিয়েছি না। এটা কেন পড়ালাম এত ডিটেলসে, তার কারণ হচ্ছে এটা তো লাগবে ভবিষ্যতে। আমার কাজটা আমি খুব সুন্দরভাবে গুছিয়ে নিলাম। এই একটা অংশ আলোচনা করবো না সেই সময় একটা অংশ আলোচনা করবো না। যদি বলো যে স্যার এই যেটা বুঝতে পারলাম না, গো টু 11-এর বই, সেখানে দেখো সব বলে দেওয়া আছে। আর এই রেকর্ডিং থাকবে, রেকর্ডিং পড়ে নেবে, রেকর্ডিং দেখে তোমরা ইয়ে করে নেবে। এখানে যেটা দেখানোর চেষ্টা করেছি, খুব ভাইটাল জিনিস কি বলো তো, mRNA কী করে সিনথেসিস তৈরি হয়, তারপরে তোমার tRNA আর হচ্ছে rRNA। এটা হাইপোথেটিক্যাল কিন্তু খুব প্রয়োজনীয়। এটা কি একটা ক্রোমোজোম, সেইখান থেকে এটা নিউক্লিওজোম, কোনো অসুবিধা নেই বুঝতে। নিউক্লিওজোম হয়ে খুলছে, হিস্টোন প্রোটিন বেরিয়ে গেল, চলে আসলো 2 ন্যানোমিটার ডিএনএ। 2 ন্যানোমিটার ডিএনএ এবার কি পাক খোলা শুরু করলো, mRNA তৈরি হলো, ঠিক আছে। এই যে ক্যাপ,
তাহলে এটা এমআরএনএ তৈরি হলো। এবার ইন্ট্রন এক্সন স্প্লাইসিং হলো, সব কিছু লেখা আছে। তারপর প্রপার এমআরএনএটা তৈরি হলো, নিউক্লিয়ার পোর্ট থেকে এমআরএনএটা বেরিয়ে আসলো, এই যে এমআরএনএটা। ঠিক আছে, এমআরএনএ কমপ্লিট, মানে তৈরি হওয়া কমপ্লিট, বাইরে বেরিয়ে এসছে সাইটোপ্লাজমে। চলে আসুন নিউক্লিওলাস। ও এইটাতে কে কাজ করে? পলিমারেজ, আরএনএ পলিমারেজ 2 এনজাইম, মানে সংক্ষিপ্তভাবে সব দেওয়া। আর এটা হচ্ছে আরএনএ পলিমারেজ 1 হচ্ছে রাইবোজোম, 2 হচ্ছে এমআরএনএ, 3 হচ্ছে টিআরএনএ। প্রথমে নিউক্লিয়াস থেকে একটা প্রি এমআরএনএ তৈরি হয়, সেটা আকারে বড়, তারপরে সেটা বাইফার্কেটেড হয়ে যায়, ভেঙে যায়, ভেঙে গিয়ে একটা ছোট্ট এমআরএনএ হয় আর একটা বড় আরএনএ তৈরি হয়। এটা তারপরে এখানে বাইরে আসে, এটা প্রোটিনযুক্ত হয়ে বড় সাবইউনিট, আর এটা হচ্ছে ছোটো সাবইউনিট। এবার তোমার প্রশ্ন হচ্ছে প্রোটিন কোথার থেকে এলো? সাইটোপ্লাজম থেকে কিন্তু ঢুকেছে প্রোটিন, বি কেয়ারফুল। সাইটোপ্লাজম প্রোটিন ঢুকে, এবার এরা বাইরে বেরিয়ে আসলো, এই যে বিগ ইউনিট স্মল ইউনিট। এবার প্রোটিন সিনথেসিসে কী দরকার? টিআরএনএ। টিআরএনএ আমার দরকার, এই যে ট্রান্সক্রিপশনের মাধ্যমে এই যে এখানে পলিমারেজ আর থেকে ডিএনএ থেকে টিআরএনএ তৈরি হয়ে টিআরএনএগুলো বেরিয়ে আসছে। কোন টিআরএনএটা লাগবে সেটা সেইভাবে টিআরএনএ আসে, প্রোটিন তৈরি হচ্ছে। তাহলে এইখানে পরিষ্কার জিনিস একটা বোঝা গেল যে বিভিন্ন প্রকার আরএনএ তৈরি হয় কোথায়? নিউক্লিয়াসের মধ্যে। আর আরআরএনএর যে ডিএনএটা তৈরি হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিওলাসের মধ্যে, আর নিউক্লিয়াসের মধ্যে প্রোটিন যুক্ত হয়ে রাইবোজোমাল সাবইউনিটগুলো তৈরি হয় নিউক্লিওপ্লাজমের মধ্যে। রাইট, একদম একদম ঠিক কথা। এগুলো দরকার হয় না, তবু একটু দিয়ে রেখেছি, নোটেও পাবে। এই যে বিডিএনএ, এইটাই আমরা পড়ি, ঠিক আছে? বিডিএনএটা পড়ি, সব হচ্ছে রাইট হ্যান্ডেড এক্সেপ্ট লেফট হ্যান্ডেড হচ্ছে জেড ডিএনএ। যদি কোনোদিন প্রশ্ন করে, এত কিছু মনে রাখতে পারবে না, এর সবগুলো মনে রাখতে হবে। পড়িয়ে দিয়েছি তো, 34 আংস্ট্রম, 20 আংস্ট্রম, 10 আংস্ট্রম, 3.4 আংস্ট্রম মনোনিউক্লিওটাইড, এগুলো তো পড়ানো হয়েই গেছে। এর ক্ষেত্রে ডাবল নিউক্লিওটাইড, আর সব মনোনিউক্লিওটাইড এক্সেপ্ট জেড ডিএনএ। তাহলে আজকে আমরা এখানে